সদ্য সমাপ্ত হয়েছে 2024-এর লোকসভা নির্বাচন। ফলাফলের নিরিখে 2019-এর লোকসভার থেকেও ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস। স্বভাবতই উচ্ছ্বাসের বাঁধন ভেঙেছিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বাংলার মানুষের মন বুঝতে না পারা, সংখ্যালঘু ভোট একত্রিত হয়ে বিজেপির বিরুদ্ধে যাওয়া, সর্বোপরি লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব তৃণমূলের এই জয়ের পথ অনেকটাই মসৃণ করেছে। এক বছর পরে 2026-এর রাজ্য বিধানসভার নির্বাচন। ইতিমধ্যে বিজেপির দলীয় স্তরে তাদের সংগঠন এবং ভুল সংশোধন করে মজবুত হওয়ার লক্ষ্যে পদক্ষেপ শুরু করেছে। তৃণমূল কংগ্রেস তাদের দলীয় গাফিলতি, দলীয় নেতৃত্বের বেআইনি কাজের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া শুরু করেছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কয়লা পাচার, গরু পাচার, বালি পাচারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। 2021-এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যে কোমর বেঁধে নেমে পড়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, রেশন দুর্নীতির বিরুদ্ধে লাগাতার তল্লাশি চালিয়েছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। তদন্তের ফলস্বরূপ রাজ্যের তাবড় তাবড় তৃণমূল নেতৃত্ব এখনও শ্রীঘরে। একদা বীরভূমের দৌর্দণ্ড প্রতাপ এবং ভোটের রাজনীতি নিরিখে বিভিন্ন ধরনের দাওয়াইয়ের আবিষ্কারক অনুব্রত মণ্ডল এখনো পর্যন্ত শ্রীঘরে রয়েছেন। ফলে তৃণমূলের ভাবমূর্তি অনেকটাই নষ্ট হয়েছে এই সমস্ত বেআইনি কার্যকলাপ এবং দুর্নীতির কারণে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সম্প্রতি মুখ্যমন্ত্রীর এই সংশোধনবাদী মনোভাব হতশ্রী ভাবমূর্তি ফেরানোর একটি পদক্ষেপ। সরকারি জমি দখল নিয়ে উত্তরবঙ্গের দুই নেতার গ্রেপ্তারি সেই পদক্ষেপের একটি অংশ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। কিন্তু মুখ্যমন্ত্রী যখন এই সমস্ত পাচারকারীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছেন, তখন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে প্রশাসনের মধ্যে। কার্যত নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে প্রশাসন। আর সেই উদাসীনতার সুযোগ নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে সক্রিয়তার সঙ্গে বেআইনি পাচারে যুক্ত হচ্ছেন বহু মানুষ। জলপাইগুড়ির বিভিন্ন অঞ্চলে বালি পাচার, পাথর পাচার কার্যত নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কি পরিস্থিতি। এক বছর আগে ঘটা মাল নদীতে হরপাবানে মৃত্যুর ঘটনা কোনো রকম চেতনা ফেরায়নি এই সমস্ত বালি পাচারকারীদের। জলপাইগুড়ির মাল এলাকার তিনটি নদী, চেল, ঘিস এবং লিস, এই তিনটি নদী থেকে প্রতিনিয়ত প্রশাসনের নাকের ডগা দিয়ে প্রকাশ্য দিবালোকে চলছে অবৈধভাবে বালির খাদান, পাথর খাদান। ট্রাক্টর এবং লরি করে বালি পাচার হচ্ছে পুলিশের নাকের ডগা দিয়ে। অবৈজ্ঞানিক পদ্ধতিতে চলছে খনন। ফলে নদীর গতিপথের পরিবর্তন, নদী বাঁধ কার্যত পাচারকারীদের কারণে লোপাট হয়ে যাচ্ছে প্রকাশ্য দিবালকে। বাড়ছে বন্যার প্রবণতা। শুধুমাত্র এখানে শেষ নয়, নদীর বুকেই চলছে ক্রাশার। নদীর বুকে অথবা নদী পাড়ে এই সমস্ত বেআইনি ক্রাশার থেকে উৎপন্ন হওয়া ধুলোর মেঘে ঢেকে যাচ্ছে এলাকা। দূষিত হচ্ছে বায়ু। এই পাথর এবং বালি মাফিয়াদের দৌরাত্ম্যে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি। এই ধরনের প্রেসার নদীর পাশে যদি গড়ে ওঠে, তাহলে রিভারের যে হ্যাবিটেট এবং তার যে ইকোলজি, এটা অবশ্যই তার উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব আসছে। এবং প্রেসারে যেই কম্পনটা অনুভূত হচ্ছে, সেটা একটা নয়েজ পলিউশন তৈরি করছে। পাশাপাশি যে ব্যাংক, সেই ব্যাংক যদি ভঙ্গুর হয়, ইমিডিয়েটলি ব্যাংকের ওপর যদি আমি গড়ে তুলি, তাহলে কিন্তু সেই ব্যাংকটাও কিন্তু ভেঙে যাওয়ার কিন্তু একটা প্রবণতা থাকছে। যে মানাবাড়ি এবং ওদলাবাড়ি সাইটে সেই সময় কিন্তু খুব কম পরিমাণে কিন্তু এই ধরনের মাইনিং অ্যাক্টিভিটিস দেখেছি বা সেডিমেন্ট এক্সট্রাকশন দেখেছি। কিন্তু লাস্ট এপ্রিলে ঠিক বর্ষায় বন্ধ হওয়ার আগে যখন আমরা ফিল্ডে গেলাম, নদীর বক্ষে বড় বড় গর্ত, যেটাকে আমরা পন্ডিং ইফেক্ট বলি, সেই জিনিসটা দেখতে পাচ্ছি। জলের যে গতিবেগ সেটা কমে গেছে বিভিন্ন জায়গায় এবং পুরোটা সেডিমেন্টারি ড্রাই এনভায়রনমেন্ট, একটা মানে শুকিয়ে গেছে নদী খাত। এবং পাশের যে প্রাণবন্ত যে ইকোলজি, সেই ইকোলজিটাও কেন জানি শুকিয়ে গেছে ব্যাপারটা। অবশ্যই বন্যার একটা আশঙ্কা রয়েছে। মালবাজারের ক্ষেত্রেও আমরা দেখেছি, মানে নদীতে যদি জল অনিয়ন্ত্রিতভাবে প্রবেশ করে এবং এই পন্ডগুলো যদি থেকে যায়, নদী দেখা যাচ্ছিল ডান দিকে চলছে, হঠাৎ করে বাঁ দিকে বাঁক নিয়ে নিল। পাড়ের ভাঙন কিন্তু ডাউনস্ট্রিমে খুব বেড়ে যাওয়ার কথা। একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি, আর প্রকৃতি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিপদের সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। বন্যার প্রবণতা বেড়ে যাওয়ার কারণে প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষাবাদ, জনজীবন। সম্প্রতি পাহাড়ে লাগাতার বৃষ্টিপাতের কারণে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা সহ আরও বিভিন্ন নদী। তিস্তার বিধ্বংসী রূপে বিপদের সিঁদুরে মেঘ দেখছে উত্তরবঙ্গের সমতলবাসী। এই বালি এবং পাথর মাফিয়ারা এতটাই বেপরোয়া যে প্রশাসনকে ন্যূনতম তোয়াক্কা করে না। চলতি মাসের প্রথমে
মহানদীর চরের থেকে বালি পাচারের সময় 2 শিশুকে ধাক্কা মারে পাচারকারীদের গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক শিশু। তা সত্ত্বেও প্রশাসন এখনো পর্যন্ত উদাসীন এই বালি মাফিয়াদের বিরুদ্ধে। আর এই সমস্ত ঘটনার কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এই বালি মাফিয়া এবং পাথর মাফিয়াদের প্রচ্ছন্ন মদত রয়েছে প্রশাসনের? কিন্তু কেন? যে ডুয়ার্সের বিভিন্ন নদীগুলো থেকে, যেমন ঘিস, লিস, নেওড়া, এই সমস্ত নদী থেকে অবাধে বালি পাথর চুরি হয়ে যাচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত, এবং প্রশাসনের চোখের সামনে এবং জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এই যে জুলাই মাসে বর্ষাকালে নদীতে কোনো রূপ বালি পাথর তোলা যাবে না, এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মাফিয়া রাজ চলছে সেখানে, এবং বালি পাথর অবাধে লুট হয়ে যাচ্ছে। যে ঘোষণা ছিল যে অবাধে বালি পাথর লুট করা যাবে না, সেই লুট কেন হচ্ছে? তাহলে প্রশ্ন এখান থেকে ওঠে যে তাহলে পুলিশ প্রশাসনের কি মদতেই এবং ওদের চোখের সামনেই কি এই সমস্ত ঘটনা ঘটছে? এর মদত রয়েছে সরাসরি জলপাইগুড়ি তৃণমূল নেত্রীর এবং তৃণমূলের নেতাদের নামে অবাধে রাস্তা দিয়ে যে ডাম্পারগুলো চলছে, কোনোটায় রয়্যালটি নেই। উইদাউট রয়্যালটিতে কি করে গাড়িগুলো পুলিশের নাকের ডগা দিয়ে বিভিন্ন জায়গায় মাল সাপ্লাই করছে। বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য এবং সাধারণ মানুষের বক্তব্য প্রায় অনেকটাই এক। প্রত্যেকেরই অভিযোগ প্রশাসনের কিছু আধিকারিকের অবৈধ সংযোগ রয়েছে এই সমস্ত পাচারকারীদের সঙ্গে। প্রশাসনের উদাসীনতা, নিষ্ক্রিয়তাই এই পাচারকারীদের এই ব্যাপক দৌরাত্ম্যের কারণ। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক স্তরে নির্দেশ দিয়েছেন এই সমস্ত অবৈধ কার্যকলাপ বন্ধের, তখন প্রশাসন কেন উদাসীন? এ প্রশ্ন বারবার উঠছে। শাসক দলের ব্লক স্তরের কিছু নেতার অবৈধ সংযোগ এবং প্রচ্ছন্ন মদতেই এই মাফিয়াদের বারবারন্ত, এই অভিযোগ উঠেছে বারবার। তাহলে কি এই সমস্ত পাচারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না? মুখ্যমন্ত্রীর নির্দেশকে অনেকে অমান্য করছে, অবশ্যই আমরা দলীয়ভাবে দেখব এবং আমাদের প্রশাসনিক যে লেভেল আছে, বিএলও সাহেব আছে, আইসি সাহেব আছে, ওনাদের সঙ্গে কথা বলবো। কেন মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কাজটা হচ্ছে না সেই বিষয়টা আমরা অবশ্যই দলীয়ভাবে ওনাদের উপরে একটা বার্তা এবং চাপ দেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠিনভাবে শাস্তির ব্যবস্থা করতে হবে। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের বক্তব্য, উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু এখানেই থেকে যাচ্ছে একটা প্রশ্ন, সেটা কবে? এই অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি এবং পাথর উত্তোলনের ফলে শিয়রের সমন এসে দাঁড়িয়েছে মালবাজার সহ জলপাইগুড়ি বিস্তীর্ণ অঞ্চলের মানুষের সামনে। মালবাজার ব্লকে বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতে টোটগাঁও গ্রাম তিস্তার গর্ভে প্রায় বিলীন হওয়ার মুখে। এর দায় কার? বালি পাচারকারীদের নাকি প্রশাসনের? এর উত্তর যদিও অধরা, কিন্তু প্রশ্ন উঠতেই থাকবে যতদিন না পর্যন্ত রাজ্য সরকার প্রশাসন এই সমস্ত বালি পাচারকারীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাবে, ততদিন পর্যন্ত এই প্রশ্ন উঠতেই থাকবে। এই প্রশ্ন তুলছে সাধারণ মানুষ, যাদের বিপদ প্রতিনিয়ত কড়া নাড়ছে, যারা রয়েছে এই প্রশ্নের উত্তরের অপেক্ষায়। জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।